পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরে ভাঙল বেইলি ব্রিজ, 3 জনকে জীবিত উদ্ধার। তিস্তার পানি বাড়ায় খুলে দেওয়া হলো জলকপাট। উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গু আতঙ্ক, হাসপাতালে বাড়ছে রোগী। 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু। জুলাই অগস্টে প্রকোপ বাড়ার শঙ্কা। হাম উপসর্গে 5 জনের প্রাণহানি। ধর্ষণে ব্যর্থ হয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্বাসরোধে হত্যা। চট্টগ্রামে একমাত্র আসামির ফাঁসি। চুয়াডাঙ্গা ও মাগুরায় ধর্ষণ খুনের মামলায় 2 আসামির প্রাণদণ্ড। বেশিরভাগ সাইক্লোন শেল্টার জরাজীর্ণ। ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কে বরিশালবাসী। ঝুঁকিপূর্ণ 5 উপজেলার স্বেচ্ছাসেবক মাত্র 60 জন। পর্যাপ্ত খাদ্য মজুদের দাবি। এবং পুরো ভবনে নেই বিদ্যুৎ সংযোগ। এসির লাইন ও মেশিন বসিয়ে টেস্টিং ছাড়াই 13 কোটি টাকা হাতিয়ে নিল ঠিকাদার প্রতিষ্ঠান। বরিশালে নব থিয়েটারের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। বাংলার সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। উজানের ঢলে প্রাণীর স্রোতে শেরপুরে ভেঙে পড়ল ব্রিজ। জীবিত উদ্ধার করা হয়েছে 3 শিশু সহ 4 জনকে। বৃষ্টি ও ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, পৌঁছেছে বিপদসীমার কাছাকাছি। পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44 জলকপাট। নদী তীরবর্তী এলাকায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ি ঢলে পানির তোড়ে ভেঙে গেছে বেইলি ব্রিজ। সোমবার দুপুরে 2 শিশুসহ 3 জনকে নিয়ে ভেঙে পড়ে শেরপুরের চেল্লাখালী নদীর দক্ষিণ সন্ন্যাসী ভিটা নয়াপাড়ার ব্রিজটি। এ সময় তারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করে, স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। মেঘালয়ের ভারী বর্ষণে নেত্রকোনায় বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। ভোরে কলমাকান্দা সীমান্তের গজারমারি এলাকায় পানি ঢুকে একটি বিদ্যালয়ের একাংশ ভেঙে যায়। সোমেশ্বরী শাখার উবদাখালী ডাকবাংলো পয়েন্টেও পানি বেড়েছে। উজানের ঢল আর বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। ডালিয়া পয়েন্টে ওঠানামা করছে পানি। এরই মধ্যে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ ছাড়া আর বাকি যে 7টা বিভাগ আছে, সব বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছি, পাশাপাশি বলেছে যে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 23 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পাহাড়ি ঢলে শেরপুরের সব নদ নদীতে বেড়েছে পানি। ভেঙে পড়েছে শেরপুরের চেল্লাখালী নদীর দক্ষিণ সন্ন্যাসী ভিটা নয়াপাড়ার ব্রিজ। আরও তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। যাচ্ছে তার কাছে। হীরা, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। বেইলি ব্রিজ ভাঙার সবশেষ খবরাখবর একটু আমাদের জানাবেন বিস্তারিত। বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আজকে সকালে 11টার দিকে নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা, দক্ষিণ সন্ন্যাসী ভিটার নয়াপাড়া গ্রামের একটি ব্রিজ, চেল্লাখালী নদীর উপর একটি ব্রিজ হঠাৎ করে ধসে পড়ে। এ সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা জানতে পেরেছি যে এই সময় নদীর ব্রিজটার উপর দিয়ে কয়েকজন মানুষ যাতায়াত করছিল। তো যখন ব্রিজটি ভেঙে পড়ে তখন কিন্তু ব্রিজের উপর কিন্তু আসলে কয়েকজন শিশু এবং কয়েকজন বয়স্ক মানুষ এখানে এই নদী পার হচ্ছিলেন। তো আমরা জেনেছি যে এই নদীতে কিন্তু আসলে খরস্রোতা নদী, এই নদীটি সরাসরি ভারত থেকে নেমে আসছে। এই নদীর প্রচন্ড স্রোত থাকে। আমরা এখন যে বিষয়টা লক্ষ্য করছি, নদীতে কিন্তু পানি কমে গেছে। এই সকাল 8টার থেকে কিন্তু আসলে নদীটিতে পানি ভরাট ছিল, একদম সম্পূর্ণ ভরাট ছিল নদীটি। আমরা লক্ষ্য করেছি যে প্রায় 12 থেকে 14 ফুট পানি কিন্তু এখন কমে গিয়েছে। এর চেয়েও যে পানি এখন দেখা যাচ্ছে নদীতে, তার চেয়ে কিন্তু আসলে 12 থেকে 14 ফুট পানি বেশি ছিল তো সেই সময়টায় যখন বৃষ্টি ভেঙে পড়ে। তো বৃষ্টি আসলে গত 2.5 বছর আগে কিন্তু বৃষ্টিকে নির্মাণ করা হয়েছিল 2 প্রান্তকে সংযোগ করার জন্য। ওই প্রান্তে যে কয়েকটি গ্রাম আছে, প্রায় 8 থেকে 10টি গ্রাম রয়েছে, সেই গ্রামের লোকজন কিন্তু আসলে এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা কিন্তু আসলে নালিতাবাড়ী শহরে কিন্তু যাওয়ার কিন্তু আসলে কোনো উপায় নেই। তারা কিন্তু, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে এই নদীতে এখন ভেলা তৈরি করে অথবা নৌকা তৈরি করে কিন্তু তারা নদী
নদী পারাপার হয়ে কিন্তু আসলে তারা নালিতাবাড়িতে যাওয়ার চেষ্টা করবেন আর কি। এক প্রকার বলা যায় তারা কিন্তু আবদ্ধ হয়ে পড়েছেন ওই নদীর ওই পারে যারা রয়েছেন, এই পারে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সকাল 8টা থেকে নদীতে পানি আসা শুরু করে। পানি আসে কিন্তু একেবারে পানি আসা শুরু করলে কিন্তু একদম নদী ভরাট হয়ে যায়। নদী ভরাট হওয়া অবস্থায় কিন্তু আসলে সকাল 11টার দিকেই এই নদী পারাপারের সময় কিন্তু আসলে কয়েকজন মানুষ সহ কিন্তু ব্রিজ ধসে পড়ে। তো এই জেল্লাখালী নদীর ব্রিজ ধসে পড়া নিয়ে নালিতাবাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরে ধসে পড়া ব্রিজের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হীরা। অন্য প্রসঙ্গ, কক্সবাজারে 50টির বেশি পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। সম্প্রতি ভারী বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেছে 22 জনের। গেল 18 বছরে মৃত্যু হয়েছে 312 জনের। পরিবেশবিদরা বলছেন ভূমিধস্যু চক্রের কারণে বন্ধ হচ্ছে না পাহাড় কাটা। পুনর্বাসনের উদ্যোগের অভাবে সরছেন না ঝুঁকিপূর্ণ বাসিন্দারা। আর এ বিষয়ে প্রশাসন বলছে পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনে কাজ করছে সরকার। বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। কক্সবাজার সদরের দরিয়ানগর বড়ছড়া এলাকা। 7 জুলাই অতিবৃষ্টিতে বসতবাড়ির উপর ধসে পড়ে পাহাড়ের মাটি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক গৃহবধূর। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামী ও 2 সন্তানকে। পাহাড়টিতে তাদের মতোই ঝুঁকি নিয়ে বাস করছেন লক্ষাধিক মানুষ। আতিকে আসম্বিন মাঝে আট গড়ি হরি তুন সিঁড়ি একবারে মেড়ির তলে আর জামাই আর ফুতুনির জামাই আর ফুতুনি মেড়ির তলে একবারে যাবার দিকে। পাশে দক্ষিণ কলাতলি শুকনাছড়ি পাহাড়। এখানে বসবাস অন্তত 400 পরিবারের। ভারী বৃষ্টিতে পাহাড় ধস হয়েছে এখানেও। ঘুমোতে পারি নাই, গাছ পরি মানে সেট গিয়ে ঘর মানে বেশি কষ্ট ছিলাম। পাহাড় ভাঙার পরেও এই জায়গার মালিক পাহাড় কুন্দি এ পাশে ডেইং করতেছে। স্থানীয়দের দাবি 1996 সালে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের করাচিপাড়া থেকে উচ্ছেদ করে তাদের এই পাহাড়ে পুনর্বাসন করা হয়। এরপর থেকেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। আগে ছিলাম করাচিপাড়া নামের ওই সমুদ্র সৈকতে, আমাদের ওইখান থেকে উচ্ছেদ করে এখানে পুনর্বাসন করছে। ওই হিসাবে আমরা এখানে আসি, খুব কষ্টই আছি। আমাদেরকে সরকার এখানে নিয়ে এসে তো ঝুঁকিপূর্ণ তো আমাদের বসবাস করে দিয়ে গেছে। রাস্তাঘাট ভাঙা, উঠতে পারি না, পরে যাই, হাত পা ভাঙে যায়। পাহাড় কেটে এখানে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা, তৈরি করা হয়েছে পাকা বাড়িও। বৃষ্টি হলেই বাড়ে আতঙ্ক। বর্ষা শুরু হলেই পাহাড়ের ঝুঁকিতে থাকা লোকজনকে সরিয়ে নেয়ার তোড়জোড় শুরু হয়। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি আগের মতোই হয়ে যায়। শুরু হয় পাহাড় নিধন ও অবৈধ বসতি নির্মাণ। পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটলে প্রশাসন তৎপর হয়, উচ্ছেদ হয় কিছু অবৈধ স্থাপনা। তবে পরিস্থিতি পাল্টায় না। পরিবেশবিদরা বলছেন পাহাড় কাটায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নামায় কক্সবাজারের সামনে ভয়াবহ বিপদ। লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন যে পরিমাণ পানি তারা ব্যবহার করছে, সে পানিটা কোথা থেকে আসছে সেটা আমরা কেউ প্রশ্ন করছি না। 1 বালতি পানি প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে 10 বছর সময় লাগে। আর একটি মাঝারি আকারের পাহাড় 60 টন পানি ধরে রাখে। প্রাকৃতিক এই পানির ইকোসিস্টেমটা তৈরি করে পাহাড়। কিন্তু পাহাড়টাই যদি না থাকে, আমার ভূগর্ভের পানির লেয়ারটা আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে। পৃথিবীতে অনেক নগর সভ্যতা ধ্বংস হয়ে গেছে শুধু বিশুদ্ধ পানির অভাবে। কক্সবাজার শহরে 3 ভাগের 2 ভাগ এলাকা আপনার এখন ভূগর্ভের পানি লবণাক্ত হয়ে গেছে। পুলিশ বলছে পাহাড় কাটার তথ্য পেলেই চালানো হয় অভিযান। তবে এই সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ। এত বিরান এলাকায় এত এলোমেলোভাবে ছড়ানো ঘরগুলো যে আপনি হয়তো মার্কিং করে গুনতেও পারবো না যে কয়টা ঘর হয়েছে। চোখের আড়ালে এমন অনেক ঘর আছে যেটা পাহাড় ধসে মারা যাচ্ছে, পরে আমরা জানতে পারতেছি। তো এই বাস্তবতাটাকে বের হতে গেলে আসলে একটু সার্বিক কম্বাইন্ড একটু কাজ করতে হবে। জেলা প্রশাসক বলছেন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনে কাজ করছে সরকার। আমরা এটা উদ্যোগ নিচ্ছি যে তাদেরকে আসলে প্রকৃতভাবে পুনর্বাসনের পদক্ষেপ করতে। সম্প্রতি ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় কক্সবাজার জেলায় 22 জনের মৃত্যু হয়েছে। গত 18 বছরে প্রাণহানি আরও 290 জনের। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। 10 দিনেও সচল হয়নি বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান রাঙামাটি সড়কের দুধপুকুরি এলাকায় সেতু ধসে পড়ায় বন্ধ হয়ে পড়ে রাঙামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। তবে দ্রুত ব্রিজটি মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। এনে জাকিরের রিপোর্ট।
ব্রিজ ধসে পড়ায় বন্ধ বান্দরবান রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। বাঁশের সাঁকুতে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত 10 জুলাই বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে ধসে পড়ে বান্দরবান রাঙ্গামাটি সড়কের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ব্রিজটি। এরপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বান্দরবান রাঙ্গামাটি সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে কয়েক হাজার মানুষ, কিন্তু দীর্ঘ 10 দিন অতিবাহিত হলেও সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। শুধু তাই নয়, কৃষিপণ্য পরিবহন ও অসুস্থ রোগী যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এমন ভাবে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে হওয়ার বাইরে আমাদের ব্যবসা বাণিজ্য এবং জনভোগান্তি অনেক রাস্তাঘাট ভেঙেছে, যার কারণে আমাদের এই বান্দরবান রাঙ্গামাটি রাস্তায় যারা যাতায়াত যাত্রী আছে তারা অনেক জনদুর্ভোগের শিকার হচ্ছে। সব কৃষিক্ষেত্রের জায়গা সম্পত্তি যা আছে সব খালের পানি ভাঙিয়ে নিয়ে গেছে। এদিকে ধসে পড়া সেতুটি দ্রুত মেরামত করে সড়ক যোগাযোগ চালু করার কথা জানায় সড়ক বিভাগ। বিধ্বস্ত অংশটিতে আমরা বেলি সেতু স্থাপন করছি। আমরা আশা করছি আগামী 1 সপ্তাহ নাগাদ এই আমাদের সকল কার্যক্রম শেষ করে সড়কটি যান চলাচল এবং জনগণের জন্য খুলে দেয়। সরকারি তথ্য মতে গেল বন্যায় বান্দরবানে 167টি সেতু ও 37টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বর্ষা মৌসুমেও ঝালকাঠি ও পিরোজপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর গত 24 ঘন্টায় সারা দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে ঝালকাঠির সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 22 জন রোগী। এর মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। একই অবস্থা পিরোজপুরেও। বর্তমানে নতুন 23 জন রোগীসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 51 জন। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতি বছরের মতো এবারও জুলাই এবং অগস্ট মাসে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি ঝুঁকি রয়েছে। এছাড়া গত বছরের তুলনায় আক্রান্তের হার চলতি বছর বেশি। এ কারণে পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে 5 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামের পাহাড়তলীতে স্কুল ছাত্রী আবিদা সুলতানাকে ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলায় আসামি রুবেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া চুয়াডাঙ্গা ও মাগুরায় ধর্ষণ ও হত্যা মামলায় আরও 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 3 জেলায় 3 শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের পাহাড়তলীতে 2023 সালের 21 মার্চ প্রতিবেশী সবজি বিক্রেতা রুবেল 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণ চেষ্টা করে। ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে শিশুটিকে। তদন্তে রুবেলের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের 9 দিন পর ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সাইফুর রহমান ফাঁসির আদেশ দেন। মৃত্যুদণ্ড কার্যকর যদি আমরা দ্রুতভাবে বিচার পাই। একমাত্র আসামি রুবেল এই ঘটনার জন্য দায়ী। আজকে হুজুর আদালত এই আসামিকে, একমাত্র আসামিকে 3টা অপরাধে, একটা অপরাধের জন্য মৃত্যুদণ্ড, আরেকটা অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটা অপরাধের জন্য 10 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। 2023 সালের 21 ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগরে শিশু মরিয়মকে জোরপূর্বক ধর্ষণ করে এক ভ্যান চালক, পরে জবাই করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেন। 2024 সালের 7 ফেব্রুয়ারি আসামিকে গ্রেফতার করে পুলিশ। 31 জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোক্তাগির আলম ফটিককে মৃত্যুদণ্ড দেন। একসঙ্গে জরিমানা করা হয় 2 লাখ টাকা। এছাড়া মাগুরায় 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় 1 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই আদেশ দেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরা হলো না আর। সাতক্ষীরায় প্রাইভেট কার চালকের মরদেহ উদ্ধার। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের ধারণা পুলিশের। প্রাকৃতিক দুর্যোগ মানেই দক্ষিণাঞ্চলবাসীর কাছে এক আতঙ্ক। সংকটকালীন সুপেয় পানি, খাদ্যাভাব মেটাতে স্থানীয়রা আশ্রয় কেন্দ্রে ছুটলেও সেখানেও শিকার হতে হয় অবকাঠামোগত নানা ভোগান্তি। এখনকার ঝুঁকিপূর্ণ 5টি উপজেলা সুরক্ষায় সিপিপির তালিকাভুক্ত কর্মী আছে মাত্র 60 জন।
যদিও বিভাগীয় প্রশাসন বলছে পরিস্থিতি সামলাতে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি মজুদ রয়েছে খাদ্য সামগ্রী। অপূর্ব রিপোর্ট। বন্যা কিংবা জলোচ্ছ্বাস দক্ষিণাঞ্চলে শুধু দুর্যোগের নাম বদলায়, কিন্তু বদলায় না মানুষের নিয়তি। প্রতি বছর জোয়ারের পানি আর বন্যার করাল গ্রাসে লন্ডভন্ড হয় ঘরবাড়ি, তলিয়ে যায় ফসলের মাঠ। দুর্যোগের দিনগুলোয় এক ফোঁটা সুপেয় পানি কিংবা খাবারের জন্য চলে বেঁচে থাকার আদিম সংগ্রাম। মাথা গোজার ঠাঁই হারিয়ে দুর্গত মানুষের শেষ ভরসাস্থল হয়ে দাঁড়ায় সাইক্লোন শেল্টার, কিন্তু সেখানেও স্বস্তি নেই। কোথাও জরাজীর্ণ ভবন, কোথাও আবার আলো বাতাসহীন দমবন্ধ পরিবেশ। বন্যা যে সময় সময়টা পানি বাড়ি গেলে আমরা ঘরে ঘর নামতেই পারি না, ঘরের ভিতরে ঝা লাগে, গরু বছর আমরা ঘরে উঠেই রাখি। এই তোমার পানি বাইঙ্গে বাড়িতে যাওয়া লাগে, ঘরে ওঠা লাগে, কিন্তু বাড়িও তলাই যায়। সরকারি কোনো সহযোগিতাও পাইতেছি না, বা একটা কোনো সাইকেলের শোনো নাই যে এই জায়গায় যাই উঠবো। তারা আসে মাইকিং করিয়া তারপর তারা চলে যায়, সবাইকে আশ্রয় স্থানে থাকার কথা বলে আর কি। সর্বস্তরের জনগণকে নিরাপদ স্থানে থাকার জন্য দুর্যোগের আগাম বার্তা পৌঁছানো কিংবা উদ্ধার কাজে উপকূলের সবচেয়ে বড় শক্তি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে বিভাগে প্রায় 33,000 স্বেচ্ছাসেবক থাকলেও সবচেয়ে কম বরিশাল জেলায়। নদীবেষ্টিত 5টি ঝুঁকিপূর্ণ উপজেলার কয়েক লাখ মানুষের জন্য সিপিপির নিবন্ধিত স্বেচ্ছাসেবক মাত্র 60 জন। ইজলা, মুলাদি এবং বাকেরগঞ্জের যে সকল আপনার দুর্যোগ প্রবণ এলাকা, এগুলো আপনার সিপিপির আওতায় আনার জন্য এ নিয়ে আমরা একাধিকবার বিভাগীয় কমিশনার মহোদয় চিঠি লিখেছেন, জেলা প্রশাসক মহোদয় চিঠি লিখেছেন। এগুলো মন্ত্রণালয়ে আমাদের আবেদনগুলো করা আছে। সংশ্লিষ্টরা বলছেন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্রগুলো, আর যে কোনো সংকটে পর্যাপ্ত মজুত রয়েছে সরকারি সহায়তা। 541টি সাইকেল সেন্টার রেডি আছে। এখানে যারা গরিব বা হতদরিদ্র যাদের আশ্রয় নেই তারা আশ্রয় নিতে পারবে, এবং সরকারের তরফ থেকে শুকনো খাবার, চাল এবং টাকা রিজার্ভ আছে। আমরা প্রতি বছর যে সকল দুর্যোগের সম্মুখীন হই বা দুর্যোগ সময়কালে আমাদের এই পূর্ব প্রস্তুতিগুলো আগেই গ্রহণ করা থাকে, যাতে দুর্যোগে কেউ কষ্ট না পায়, এই বিষয়টি আমরা নিশ্চিত করি। বিভাগীয় প্রশাসনের তথ্যমতে দুর্যোগ মোকাবিলায় বরিশাল বিভাগে 3,500 সাইক্লোন শেল্টারের পাশাপাশি মজুদ রয়েছে 470 মেট্রিক টন ত্রাণ সহায়তা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 263 কোটি টাকা ব্যয় নির্মাণাধীন বরিশাল নব থিয়েটারের কাজ শেষ হয়েছে 80%। তবে অনিয়মের অভিযোগ উঠেছে গণপূর্তের বিরুদ্ধে। পুরো ভবনেই নেই বিদ্যুৎ সংযোগ, অথচ এসির ডাক্টিক লাইন আর মেশিন বসে টেস্টিং আর কমিশনিং ছাড়াই পুরো 13 কোটি টাকার বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার দাবি দফতরটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন হাসান ও সুজন দাসের তোলা ছবিতে। বিস্তারিত মেহেদী হাসান বাপ্পির রিপোর্টে। ছাদের সিলিংয়ে স্থাপন করা হয়েছে এসির ডাক্টিং লাইন, বসানো হয়েছে মেশিনও। দৃশ্যটি নির্মাণাধীন বরিশাল নব থিয়েটারের। আপাত দৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও শুভঙ্করের ফাঁকিটা লুকিয়ে আছে ভিন্নভাবে। বিশাল এই ভবনে এখনো দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এসি সচল হওয়া তো দূরের কথা, তা পরীক্ষা করারও কোনো সুযোগ নেই, অথচ নথি বলছে ভিন্ন গল্প। 2024 সালে এসি সরবরাহ ও স্থাপনের দরপত্র পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এয়ারকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2025 সালে তারা ভবনে এসি বসালেও তা সচল না করেই ওই বছরের সেপ্টেম্বরেই তুলে নেয় পুরো 13 কোটি টাকার বিল। আর এই কাজের সন্তোষজনক সনদও দেয় গণপূর্ত অধিদপ্তর। যদিও নিয়ম বলছে ইলেকট্রিক্যাল যন্ত্র সচল বা পরীক্ষা করে বুঝে না পেয়ে পুরো বিল দেওয়ার সুযোগ নেই। কাজ কমপ্লিশন না হওয়ার পরে ওই প্রতিষ্ঠানের অনুমতি না থাকলে একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনকমপ্লিট কাজকে কমপ্লিট ওয়ার্ক সার্টিফিকেট দেওয়া, এটা তো আপনি বোঝেন, আমি বুঝি, এটা তো নিয়মের বাইরে। কাজ শেষ হয়নি, মাত্র ফান্ড আসছে, বিল দিয়ে দিছে, বা অর্থ বছর ক্লোজের জন্য বিল পেইড হয়ে গেছে, পেইডের সাথে সাথে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট হয়েছে, এবং কাজ করতে ওনার আরও 6 মাস লাগবে। এই মূল কাজগুলো শুধু বিদ্যুৎ কানেকশনের জন্য বন্ধ আছে, মানে এগুলো সামনে আগাইতে পারতেছে না। ক্যামেরার সামনে প্রথমে নিয়মের কথা বললেও পরীক্ষা ছাড়া বিল পাশের সুনির্দিষ্ট প্রমাণ তুলতেই সুর বদলে যায় গণপূর্তের এই নির্বাহী প্রকৌশলীর। উনি ওই সোলার প্যানেলটা ইনস্টল করার পরে, আমরা যখন ইনস্টলেশন করার পরে আমরা যখন বৈদ্যুতিক সংযোগ দিয়ে উনি জাস্ট আমাদেরকে টেস্ট করে কমিশনিং করে আমাদেরকে হ্যান্ড ওভার করবে, শুধু এইটুকু কাজ
হয়তো বাকি আছে। তবে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিভাগীয় কর্মকর্তার। কোনো কাজই শুধু ইলেকট্রিকের কাজ না, কোনো কাজই 100% কমপ্লিট না হইলে 100% বিল পরিশোধ করা যায় না। যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নেব, আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা করব। গণপূর্তের তথ্য মতে 2020 সালে 263 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এই মেগা প্রকল্পে 6 বছর পেরিয়ে গেলেও সম্পন্ন হয়েছে 80% কাজ। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ভোলার ইলিশা লঞ্চঘাটের সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। মাত্র 4 দিনেই নদীতে বিলীন প্রায় 30 মিটার এলাকা। হুমকির মুখে লঞ্চঘাট ও শহর রক্ষা বাঁধ। এদিকে ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে ঘাটের 3টি পল্টনের কার্যক্রম। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। একের পর এক সিসি ব্লক ধসে পড়ছে নদীতে। ঢাকাগামী লঞ্চের 3টি পন্টুনের তীরের একই অবস্থা। জানমাল রক্ষায় ঘাটে সতর্কতার নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি মেঘনা নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতের তোড়ে ভোলার ইলিশা ফেরিঘাটের দক্ষিণ থেকে ঢাকার লঞ্চঘাটের পন্টুন পর্যন্ত সিসি ব্লকে ধস দেখা দেয়। এরই মধ্যে 30 মিটার এলাকার অবস্থা ভয়াবহ। একটা যাত্রী ব্লকের ফাঁকে পড়ে যাইতে পারে, একটা যাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। তবে যাত্রী ও স্থানীয়দের নিরাপত্তায় দ্রুত ঘাট পুনঃস্থাপন এবং জরুরি পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে BIWTA ও পানি উন্নয়ন বোর্ড। এটাকে তালতলি ঘাটে নিয়ে যাব, ওইখানে আবার নতুন করে সুর মুরিং, রিভার মুরিং সেট আপ দিব। ওখানে বার জানানোর জন্য পন্টুনটি সরানো প্রয়োজন। এই ক্ষেত্রে BIWTও দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করছেন। ইলিশা ঘাট দিয়ে প্রতিদিন 5 সহস্রাধিক যাত্রী নৌপথে যাতায়াত করে। এর মধ্যে 2024 সালে ব্লক ধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বাংলার সময় আরও থাকছে। ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের গতিপথেও বদল। পটুয়াখালীতে নিষিদ্ধ জালের আগ্রাসনে হুমকিতে প্রজনন। বরগুনা জেনারেল হাসপাতালে 4 বছর ধরে বিকল মিশরের উপহার দেয়া অক্সিজেন প্ল্যান্ট। এতে ভারত থেকে অক্সিজেন আমদানি করে সরবরাহ করতে হচ্ছে হাসপাতালে। প্লান্টে জমেছে ধুলো ময়লা, বিকল পড়ে আছে 4 বছর ধরে। 2022 সালে বিকল হয় মিশরের উপহারের অক্সিজেন প্লান্টটি। একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সাড়া মেলেনি। তাই ভারত থেকে আমদানি করা অক্সিজেন কিনে এখন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতি মাসে অন্তত 5 লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। আমরা সকল উপজেলায় আমরা সিলিন্ডার রিফিল করে দিতাম বিনামূল্যে, আর বর্তমানে ওটা নষ্ট আছে। প্রতিবার লিকুইডে আমাদের মিনিমাম 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকার মতো লাগে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত সব ব্যবস্থা গ্রহণের জন্য বলছি, তারা এখন পর্যন্ত আসে নাই। অক্সিজেন প্লান্টটি সচল করার জন্য আবারও উদ্যোগ নেয়ার আশ্বাস তত্ত্বাবধায়কের। এটা বর্তমানে অচল অবস্থায় আছে, তো এটা নিয়ে আমরা বেশ কয়েকবার চিঠি চালাচালি করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তো এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আশা রাখি যে খুব তাড়াতাড়ি এটা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 2021 সালে বরগুনা জেনারেল হাসপাতালে স্থাপন করা হয় মিশরের উপহারের অক্সিজেন প্লান্টটি। এ প্লান্ট বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সিলিন্ডারজাত করত। পরে পাইপলাইনের মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডে সরবরাহ করা হতো। পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হতো জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি বিভিন্ন অফিসেও। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে হলো না আর বাড়ি ফেরা। সাতক্ষীরায় প্রাইভেট কার চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, গতরাতে সদর উপজেলার কৈখালী গ্রামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাড়ি থেকে বের হন সুমন, আর বাড়িতে ফেরেননি সে। আজ সকালে একই এলাকার জমিতে কাজ করতে গিয়ে বিবস্ত্র অবস্থায় সুমনের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে
কোট চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুর রহমান সহ কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। সকালে মোটরসাইকেলে করে 3 আরোহী সরসার রুদ্রপুরে যাচ্ছিলেন। এ সময় রুদ্রপুর গোগা সড়কে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে 3 জনই ছিটকে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। গুরুতর অবস্থায় বাকি 2 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। কুমিল্লায় চলন্ত ট্রেনে ওঠার সময় বাবা ছেলে আহত হয়েছেন। দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশনে 3 বছর বয়সী ছেলেকে নিয়ে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ট্রেনে ওঠেন মাকসুদুর রহমান নামের এক যাত্রী। এ সময় ট্রেন ছেড়ে দিল। তার স্ত্রী উঠতে না পারায় ছেলে সহ নেমে স্ত্রীকে ওঠানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তার পা পিছলে গেলে সন্তান সহ চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। রাষ্ট্রায়ত্ত 44টি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি খাতে লিজ দেওয়ার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটের চিনিকলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে জেলা চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্ত শ্রমিক কর্মচারীদের চাকরির নিরাপত্তা, দেশের শিল্প খাতের জন্য হুমকি। অবিলম্বে এর সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনমুখী করার দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা। বরগুনার ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার হয়েছে প্রায় 1.5 মাস। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। একে একে সব আসামির মঞ্জুর হয়েছে রিমান্ড। তবুও এখন পর্যন্ত উদ্ধার হয়নি মাথা। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে মাথা উদ্ধারের চেষ্টা চলছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। খালে জাল টানার এ দৃশ্য দেখে মনে হতে পারে মাছ ধরা হচ্ছে, কিন্তু তা নয়। বরগুনার ব্যবসায়ী শামীমের মাথা উদ্ধারের জন্য খালে জাল টানাচ্ছে পুলিশ। গত 8 জুন গৌরীচন্না এলাকার ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এরপর এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একে একে গ্রেফতার করা হয় 6 জনকে। পর্যায়ক্রমে রিমান্ডও মঞ্জুর হয় তাদের। কিন্তু ঘটনার 1.5 মাস অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি শামীমের মাথা। এজন্য পুলিশের গাফিলতিকে দায়ী করছেন স্বজন ও এলাকাবাসী। প্রশাসনকে বলি যে স্যার, মাথাটা কি পাবো না? যে 6 জন আসামি ধরলেন, এদের কিছু পাইলেন না? পাইলে তো আসামি পাইয়েই গেলাম, হলে তো মাথা বেরোইয়েই গেল। তাহলে আমরা কি আমার স্বামীর মাথা পাবো না? আমরা কি আইনের কাছে বিচার পাবো না? যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়। আমরা প্রশাসনের কাছে দাবি চাই যে মাথাটা দেন, তাড়াতাড়ি তারা উদ্ধার করুক, দ্রুত মাথা খুঁজে বের করে এটা বিচারের সম্মুখীন করুক। পুলিশ বলছে শামীমের মাথা উদ্ধারের জন্য চেষ্টা চলছে। কিছু তথ্য আমরা পেয়েছি, পাওয়ার পরে আমরা কিন্তু ওই জলাশয়ে পুনরায় আবার ভিক্টিমের মাথা উদ্ধার করবার জন্য আমরা আবার চেষ্টা করি। জেলেদেরকে হায়ার করি, পুরো এলাকাটা জাল দিয়ে টেনে টেনে আমরা চেষ্টা করি যে মাথাটা পাওয়া যায় কিনা। আমরা পাইনি, তারপরও আমরা আশাবাদী যে আমরা এখনো পেতে পারি, যদি আমাদের চেষ্টা তো অব্যাহত আছে। গত 8 জুন শামীম হত্যাকাণ্ডের জন্য অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী। পরে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সজীব, শ্যামল, শফিক, দুর্জয়, সাগর ও শিমুলকে গ্রেফতার করে পুলিশ। মামলাটির তদন্ত করছে ডিবি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। উত্তরাঞ্চলের চা শিল্পে টেকসই উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ চা বোর্ড। দুপুরে পঞ্চগড়ে জেলা প্রশাসন ও চা শিল্পের জড়িতদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাউদ্দিন আহমেদ।
ক্ষুদ্র চাষিদের সহায়তা অব্যাহত রেখে চায়ের উৎপাদন ও গুণগত মান আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। চা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, 2016 সালের চা আইন সময় উপযোগী করতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে নতুন আইনের খসড়া, শীঘ্রই পাঠানো হবে মন্ত্রণালয়। বাংলাদেশ চা বোর্ডের সদস্য, গবেষণা উন্নয়ন ব্যবস্থাপকবৃন্দ, ক্ষুদ্র চা বাগান মালিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তর অঞ্চলে পার হেক্টর ফলন অনেক বেশি আলহামদুলিল্লাহ, এবং কোয়ালিটিও আগের চেয়ে অনেক উন্নতির দিকে যাচ্ছে। চা আইনটা ওই আমলের পর থেকে আবার 2016 সালে নতুন করে প্রণয়ন করা হয়। ইতিমধ্যেই 10 বছর অতিক্রম হওয়ার সাথে সাথেই আমরা সেটা আবার কারেক্ট করার পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অলরেডি খসড়া প্রস্তুত করেছি, এটা আমরা সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করব। আবার নতুন করে ইনশাআল্লাহ চা আইন 2026 অথবা 27 তৈরি হবে। নিষেধাজ্ঞা শেষ হয়েছে প্রায় 1.5 মাস আগে। এখন ভরা মৌসুমেও নদী কিংবা সাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। ফলে বরিশালের মাছের আড়তগুলোতে দেখা দিয়েছে তীব্র ইলিশ সংকট। লোকসানে গত 2 বছরের ব্যবসা গুটিয়ে নিয়েছেন অন্তত 40 জন আড়তদার। মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করছে। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা নদীতে জাল ফেলেও মিলছে না একটিও ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রায় 1.5 মাস পার হলেও জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে। নিরাপদ প্রজনন এবং জাটকা সংরক্ষণের জন্য সরকার বছরে 2 দফায় বিভিন্ন মেয়াদে 10 মাসেরও বেশি সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা কাজে না আসায় খেসারত দিতে হচ্ছে সাধারণ জেলেদের। তালপুরি তলায় যাই জাল লইয়ে কিন্তু মাছ টাছ কোনো কোথাও পাইতেছি না। যারা সমুদ্রে ছিল তাদের অবস্থা ভালো না, ইলিশের একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যায় না। কোনো মাছ তো নাই, কোনো ছোট গুড়া কারা কোনো টোটাল মাছ নেই। আমরা গেলে জালিয়া আরো তেল বেল কিনে আরো দেন নিতে। নদী আর সাগরের ইলিশের চরম হাহাকার এখন চেপে বসেছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে। ভরা মৌসুমে যেখানে ইলিশ কানায় কানায় পূর্ণ থাকার কথা মোকামটির, সেখানে এখন ব্যস্ততাহীন সময় কাটছে ব্যবসায়ী ও শ্রমিকদের। আগে প্রতিদিন গড়ে অন্তত 150 মণ ইলিশ আসলেও এখন তা নেমেছে মাত্র 30 মণে। 700-800 গ্রামের মাছ এখন 98-1 লাখ টাকা মন কেনা লাগে। কেজির মাছ 1 লাখ 8-10-12 হাজার টাকা মন কেনা লাগে কেজির মাছ। মানে নদীতে কোনো মাছই নেই। 1.5 মাস অভিযান শেষ হয়ে গেছে, এখনো ইলিশ মাছের হাহাকার, ইলিশ মাছ নাই। সময়কালে ইলিশ মাছের জ্বালায় আমরা বাসায় ভাতও খাই যেতে পারি নাই। সারা দিনটা 24 ঘন্টা মাছ আইসে মাপছি বেচছি, কিন্তু এখন বর্তমানে আমাদের বরিশালে ইলিশ মাছ নাই। ছোট মাছ ধরতে ধরতে এক সময় তো বড় মাছগুলোর বড় হবে না, তাহলে ইলিশটা আসবে কোথা থেকে? দিন দিন সংকট বাড়তিয়েছে। তবে মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করেছে। ইলিশ সম্পদ রক্ষায় কাজ করার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাগরের সাথে নদীর যে কানেকশন, এই মোহনা অঞ্চলটাতে নদীর নাব্যতা কমে যাওয়া, অনেক ডুবোচর সেখানে তৈরি হয়ে গিয়েছে। তো মাছ যখন মাইগ্রেট করে মিষ্টি পানি থেকে সাগর অথবা সাগর থেকে মিষ্টি পানি, তারা নর্মালি জানেন ডিম ছাড়ার জন্য তারা মিষ্টি পানিতে আসে, তো তখন সেটা তাদের মাইগ্রেশনটা বাধাগ্রস্ত হচ্ছে, তারা ফ্রিলি মুভ করতে পারছে না। আমাদের বরিশাল অঞ্চলের সবগুলো নদীর অবস্থা একই রকম। মৎস্য আড়তদার সমিতির তথ্য মতে, গত 2 বছরে বরিশালে পাইকারি ইলিশ ব্যবসায়ীর সংখ্যা কমেছে অন্তত 40 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 4 দিনের ব্যবধানে মুন্সিগঞ্জের বাজারে বেড়েছে ইলিশের দাম। ভোর থেকে জেলার মীরকাদিম আড়তে ইলিশের বেচাকেনা জমে ওঠে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম ছিল ঊর্ধ্বমুখী। আকার ভেদে প্রতি কেজিতে বেড়েছে 100 টাকা করে। এতে বাজারে ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়েন ক্রেতারা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। যদিও আড়তদারদের দাবি, বর্ষায় এখনও মাছের আশানুরূপ সরবরাহ নেই। সোমবার প্রতি কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকায়। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ছড়িয়ে পড়েছে পটুয়াখালীর উপকূলের নদ-নদী ও খালবিলে। এতে মাছের বংশ বিস্তার মারাত্মক হুমকিতে পড়ার পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট।
নদীর স্রোতের মুখে সারি সারি বসানো হয়েছে গোলাকার লম্বা জাল। স্থানীয়দের কাছে এটি পরিচিত চায়না দুয়ারি নামে। জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা মাছ কিংবা জলজ প্রাণী একবার এ জালের ভেতর ঢুকলে আর বের হওয়ার সুযোগ থাকে না। বড় মাছের পাশাপাশি আটকা পড়ে রেণু ও পোনা মাছও। ফলে অকালেই ধ্বংস হচ্ছে ভবিষ্যতের মৎস্য সম্পদ। শুধু নদী নয়, পটুয়াখালীর উপকূলের খাল বিলেও দ্রুত ছড়িয়ে পড়েছে ধ্বংসাত্মক এ জালের ব্যবহার। শুধু মাছ নয়, জালের ফাঁসে আটকা পড়ে নানা জলজ প্রাণী। এতে ধ্বংস হচ্ছে জলজ উদ্ভিদ এবং পানির স্বাভাবিক খাদ্য শৃঙ্খল। কম পরিশ্রমে বেশি মাছ পাওয়ায় অনেক জেলে ঝুঁকছেন এ জাল ব্যবহারের দিকে। বিলে টাই হোলটাই কিন্তু ভাই তোমার হোলটাই মধ্যে কিছু নাই, ইংজাউ কিছু নাই, সব ধ্বংস করে আলিছে। অনেক ধরনের মাছ ক্ষতি করে, চিংড়ি মাছে গুঁড়ো, আবার ইলিশ মাছের সাবলিগুলো আছে। চায়না জাল যদি বন্ধ না করে তাহলে নদীতে 2-5 বছরের থেকে মাছ ধরার কোনো আশা করা যাবে না। স্থানীয়দের অভিযোগ, আগের মতো নদীতে মিলছে না মাছ। ডিম ছাড়ার আগেই কিংবা বড় হওয়ার আগেই বেশিরভাগ মাছ শিকার হচ্ছে। জালগুলো যারা তৈরি করে তাদের বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেয়। ছোট ছোট পোনার ছাওটাও যারা ডিম পাইরা বড় হইতে পারে না, মা গরিব বাঁচবে, কোনো মাছ খাইয়ে বাঁচতে পারে না। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, চায়না দুয়ারি জালের কারণে পুরো জলজ বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জেলেদের সচেতন করাও জরুরি। এটার জন্য নানা ধরনের অভিযান পরিচালনা হচ্ছে, কিন্তু এটার মধ্যে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে এই জালটা যে পাচ্ছে সে সমাজের ক্ষতি করছে, সে মানুষের ক্ষতি করছে। মৎস্য বিভাগ বলছে, নিয়মিত অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও ধ্বংস করা হলেও চাহিদা কমছে না। প্রশাসনের নজর এড়িয়ে নদীর বিভিন্ন স্থানে এখনো ব্যবহার হচ্ছে এসব জাল। চায়না দুয়ারি জালের ব্যবহার হয়ে থাকে, সেখানে মৎস্য অধিদপ্তর প্রশাসনকে সাথে নিয়ে সবসময় তৎপর আছে এবং সবসময় অভিযান পরিচালনা করে থাকে। সাধারণত 50 থেকে 100 ফুট দীর্ঘ এবং 1 থেকে 1.5 ফুট চওড়া এ জালের ফাঁস এতটাই সূক্ষ্ম যে পানি ছাড়া প্রায় কোনো কিছুই বের হতে পারে না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। টানা দাবদাহে পড়েছে পেয়ারার ফুলকুলি। আবার অতিবৃষ্টিতেও ঝরে গেছে ছোট ছোট ফল। ফলন বিপর্যয়ের সংখ্যায় দিশেহারা ঝালকাঠির কৃষক। সেচসহ বিভিন্ন ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। দেশি জাতের পেয়ারা চাষে ঝালকাঠির খ্যাতি দেশজুড়ে। অগণিত কৃষক পরিবারের প্রধান আয়ের মাধ্যমও পেয়ারা চাষ। মৌসুমের শুরুতে গাছে গাছে ফুল কুড়িতে ছেয়ে গেলেও লাগাতার তীব্র খরায় তা ঝরে পড়ছে। রোদে শুকিয়ে পেয়ারার আকার ছোট হওয়ার পাশাপাশি কালো কালো ছিট পড়া রোগ দেখা দেয়। ভারী বৃষ্টিতে ঝরে পড়েছে পেয়ারা গুটি, ধরছে পচনসহ রোগ ব্যাধিও। মধ্য জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পেয়ারা মৌসুমের শুরুতে ভালো উৎপাদন চোখে না পড়ায় শঙ্কায় উদ্যোক্তারা। ঋণ করে পুঁজি সংগ্রহ করছেন যারা, তাদের যেন মরার উপর খরার ঘা। আমি বেশ মানে 1 মণ পেয়ারা 500 বা 400 টাকা, তাকে দিতে হবে 700-800 টাকা, যার জন্য এই পেয়ারা কেউ কিনতেও চায় না, আর আমরা কাজের লোকও পাচ্ছি না। চৈত্র মাসে প্রচণ্ড খরা, এই খরার কারণে ফলনের অবস্থা খুবই খারাপ। পেয়ারা যখন ফুল আসছে তখন বৃষ্টি দরকার ছিল, কিন্তু বৃষ্টি তখন হয়নি। না হওয়ানে আমাদের পেয়ারা অনেক ঝরে গেছে। পেয়ারা তিলা পরে ওই পেয়ারাটা বিক্রি হয় না, এই জন্য চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়তে আছে। কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে তীব্র দাবদাহের পর এমন অতিবৃষ্টি। তবে এ অবস্থায় গাছের গোড়ায় বেশি করে সেচ ও বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ কৃষি কর্মকর্তার। নির্দিষ্ট সময় পর পর ফল গাছে আমাদের কিছু পালাইনাশক স্প্রে করতে হয়, সেটি করলে সাধারণত আমাদের পেয়ারায় পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণটা অনেকটা কমে যায়। এই বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ এবং বিভিন্ন গ্রুপ মিটিংয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় 562 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে, আর ফলটি চাষে জড়িত প্রায় 5000 কৃষক পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরে ভাঙল বেইলি ব্রিজ, 3 জনকে জীবিত উদ্ধার। তিস্তার পানি বাড়ায় খুলে দেওয়া হলো জলপ্রপাত। উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গু আতঙ্ক, হাসপাতালে বাড়ছে রোগী। 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু। জুলাই আগস্টে প্রকোপ বাড়ার শঙ্কা। হাম উপসর্গে 5 জনের প্রাণহানি। এবং ধর্ষণে ব্যর্থ হয়ে 4র্থ শ্রেণীর ছাত্রীকে শ্বাসরোধে হত্যা। চট্টগ্রামে একমাত্র আসামির ফাঁসি।
চুয়াডাঙ্গা ও মাগুরায় ধর্ষণ খুনের মামলায় 2 আসামির প্রাণদণ্ড। এই ছিল বাংলা সময়ের এখনকার আয়োজনের পর সন্ধ্যার সময় সঙ্গে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।